নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আমি আলোচনা করব বেঙ্গল ফুটবলের ডমিনেন্স সম্পর্কে ইন্ডিয়া লেভেলে। যার মধ্যে আমি আলোচনা করব বেঙ্গলের ফুটবলে কী কী এবছর অ্যাচিভ করলো, কী কী বেঙ্গলের ফুটবলকে আরও কাজ করতে হবে মান বাড়ানোর জন্য। আইএফএ বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা কাদের সাথে জোট বাঁধতে চলেছে বাংলার ফুটবলের মান উন্নয়নের জন্য। প্রথমেই জানিয়ে রাখা ভালো যে এবছর ফুটবল ক্যালেন্ডারে কিন্তু 90% ম্যাচ শেষ হয়ে গেছে, অনেক কটা টুর্নামেন্ট হয়ে গেছে, যার মধ্যে বাংলার যে ফুটবলাররা ক্লাবরা রয়েছে তা সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, যার দৌলতে কিন্তু এরা কন্টিনেন্টাল লেভেলে কোয়ালিফাই করে গেছে। শুধু এরা কন্টিনেন্টাল লেভেলে কোয়ালিফাই করেছে সেটাই নয়, চারটের মধ্যে তিনটে যে স্লট ছিল কন্টিনেন্টাল লেভেলে, তার মধ্যে কিন্তু এরা এই চারটের মধ্যে তিনটে স্লটই কিন্তু বাংলার ক্লাবেরা পেয়েছে। এই কৃতিত্ব তারা অর্জন করেছে টুর্নামেন্ট জিতে কিংবা টুর্নামেন্টের রানার্স আপ হয়ে। যদিও সব টুর্নামেন্টেই যে বাংলার ক্লাবেরা ভালো পারফরমেন্স করেছে সেটা নয়। প্রথমে যে টুর্নামেন্টের নাম বলবো যেখানে বাংলার টিমেরা একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি সেটা হচ্ছে সন্তোষ ট্রফি বা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ ফর মেন্স। সেখানে বাংলা ফুটবলাররা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এর কারণ হিসাবে বলা যেতে পারে যে ভূমিপুত্রের অভাব। তো আইএফএ কিন্তু এই যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হিসাবে দেখেছে, এবং যে নেক্সট ইয়ার থেকে সেটা সিএফএলে এরা রুল ইমপ্লিমেন্ট করতে চলেছে যে 4জন মিনিমাম স্টেট বন্ড প্লেয়ারকে খেলাতে হবে, মানে সন অফ সয়েলকে খেলাতে হবে, যেটা 7 এরা করতে চেয়েছিল, কিন্তু ক্লাবেদের চাপে এরা শেষ পর্যন্ত বাধ্য হয় 4টেতে লিমিটেশন রাখতে। মানে যদি 12 থেকে 14টা ক্লাব খুব সম্ভবত সিএফএলে খেলে, প্রত্যেকটা ক্লাবে কিন্তু 4জন করে মিনিমাম খেলাতে হবে। তো তোমরা যদি জেনে থাকো যে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর মেন্স হয় সেখানে আইএসএলের যে ফুটবলাররা আছে সেখানে তাদের কিন্তু খেলানো যাবে না। সেই হিসাব যদি করা যেত তাহলে কিন্তু 27জন ফুটবলার বাংলা থেকে খেলে আইএসএলে, তাদেরকে কিন্তু কাউকেই খেলানো যাবে না। এরপরে যে টুর্নামেন্টে বাংলার ক্লাবেরা খুবই বাজে খেলেছে তো সেটা হচ্ছে ন্যাশনাল ওম্যান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা আই লিগ ফর ওমেন্স। এখানে ইস্টবেঙ্গল 7টা টিমের মধ্যে 6 শেষ করেছে। এর পেছনে কারণ হিসাবে বলাতে পারি ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু ক্যালকাটা ওমেন ফুটবল লিগে 2023-24 সালে রানার্স আপ হয়েছিল, চ্যাম্পিয়ন্স হয়নি। ফাইনাল ম্যাচে এরা প্রতিপক্ষের মহিলা ফুটবল দলের 10জনকে পেয়েও হারাতে পারেনি। শ্রীভূমি, ঠিকই শুনছো, শ্রীভূমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। কেন শ্রীভূমি ওমেন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরেও ন্যাশনাল ফুটবল লিগে চান্স পেল না? ক্যালকাটা ওমেন্স ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলেও ন্যাশনাল ফুটবল লিগে চান্স পেল না, ইস্টবেঙ্গলকে পাঠানো হলো, সেটা আমি জানি না। তো এই দুটো টুর্নামেন্ট ছাড়া কিন্তু বাংলার যে ফুটবল টিমরা খেলেছে সবাই কিন্তু সাফল্য পেয়েছে। মোহনবাগান আইএসএল শিল্ড জিতেছে এবং ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে, তোমরা সবাই জানো। এর দৌলতে এরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কোয়ালিফাই করে গেছে। মোহনবাগান কিন্তু মেন রাউন্ডে কোয়ালিফাই করেছে, ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ লিগে কোয়ালিফাইং প্লে অফ খেলতে হবে, সেখানে যদি যেতে এরা মেন লিগে কোয়ালিফাই করবে এবং খুব সম্ভবত কাতার কিংবা সৌদি আরব কিংবা ইরানের যে টিমগুলো আছে তাদের সাথে খেলবে। এরপরে আসছি মোহামেডান স্পোর্টিংয়ের কথায়। মোহামেডান স্পোর্টিংয়ের পারফরমেন্স তোমরা সবাই জানো, এরা এবছর আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। থ্রু আউট দ্য টুর্নামেন্টে এরা মাত্র 2টো ম্যাচ হেরেছে। ফাইনাল রাউন্ডে ম্যাচটা হারতো না যদি ফুল স্কোয়াড নামাতো, বাট ফাইনাল ম্যাচে এরা অনেক চেঞ্জ করেছিল অলরেডি আইএসএল কোয়ালিফাই করে যাওয়ায়। কিন্তু কি অসাধারণ এরা খেললো পুরো টুর্নামেন্টে। ফাইনাল রাউন্ডের ম্যাচ ছাড়া তারা মাত্র একটি ম্যাচ হেরেছিল। এর আগে কিন্তু এরা সিএফএলেও মাত্র একটি ম্যাচ হেরেছিল। তো আই লিগ এবং আইএসএল মিলিয়ে এরা টোটাল 41টা ম্যাচ খেলে 29টা জিতেছে, 9টা ড্র করেছে, 3টে হেরেছে, 88টা গোল করে 33টা গোল খেয়েছে। তো তোমরা পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছ। এবারে আসছি ইস্টবেঙ্গল জুনিয়র টিমের কথায়। ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবল টিম কিন্তু রিলায়েন্স ন্যাশনাল ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছে। এরাও কিন্তু থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট যে লিগে হচ্ছে খুবই ভালো খেলেছে, এবং ইস্ট রিজনের যে গ্রুপ ছিল সেখানে ফার্স্ট হয়ে এরা কোয়ালিফাই করে নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো উড়িষ্যা এফসি, জামশেদপুর এফসির মতো আইএসএলের টিমও কিন্তু এই টুর্নামেন্টে খেলেছিল, কিন্তু এরা কিন্তু কেউই কোয়ালিফাই করতে পারেনি। 3টে যে কোয়ালিফায়ার ছিল এই গ্রুপ থেকে ইস্ট রিজন থেকে, 3টেই ছিল কলকাতার থেকে ক্লাব। এতেই বোঝা যায় যে কলকাতা ফুটবলের শক্তি কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে এবং 70-80 দশকের মতনই খেলবে। ফাইনালে এরা 2-3 গোলে পাঞ্জাব এফসির কাছে হেরে গেলেও নেক্সট জেন কাপে কোয়ালিফাই করে গেছে অ্যাজ এ রানার আপ হিসাবে, যেটা খুব সম্ভবত লন্ডনে নেক্সট ইয়ারে হতে চলেছে, যেখানে ইস্টবেঙ্গল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতন টিমের সাথে, জুনিয়র টিমের সাথে। তো এবার আসছি যে কেন এটা ইম্পর্টেন্ট বাংলা ফুটবলের জন্য। তো ইস্টবেঙ্গল কিন্তু যে টিমটা তোমরা যদি ফাইনালে দেখো তার মধ্যে অনেক বাঙালি ছেলে খেলেছিল কিংবা বেঙ্গলের বর্ন ফুটবলার খেলেছিল, যাদের নাম হলো, যদি মেন যে 11-এর মধ্যে যে প্লেয়ারগুলো আছে তাদের নাম বলছি একে একে: গৌরব শ, সুমন দে, শ্যামল বেসরা এবং দেবজিৎ রয়। এরা 4জন কিন্তু বাংলার ফুটবলার এবং এরা ফাইনালে খেলেছিল পাঞ্জাব এফসির এগেনস্টে। এবার এদেরকে কিন্তু আমরা সিনিয়র লেভেলেও দেখতে পারি নেক্সট ইয়ারে ইস্টবেঙ্গলে। সায়ন ব্যানার্জি এবং তন্ময় যে ছিল, তন্ময় দাস,
তো এরা দুজনে খেলেছিল রিজার্ভ বেঞ্চে। সায়ন ব্যানার্জি কিন্তু অলরেডি ডেবিউ করে গেছে আইএসএলের জন্য এবং একটি গোলও আছে আইএসএলে। তো আস্তে আস্তে বাংলার ফুটবল তো ইমপ্রুভ করছেই, এটা বুঝতে পারছো। তো এর জন্য স্পন্সরশিপেরও দরকার পড়ে, যে স্পন্সরশিপ নিয়ে আসছে সাচি গ্রুপ। হ্যাঁ, তোমরা বন্ধুরা ঠিকই শুনছো, সাচি যে যে রিয়েল এস্টেট ডেভেলপার আছে তারা কিন্তু আইএফএকে স্পন্সরশিপ করবে এই জুনিয়র ফুটবলারের মান বাড়ানোর জন্য। তো এই ছিল তোমাদের আজকে বলার বিষয়। তো আজকের দিনটা তোমাদের শুভ হোক, শুভরাত্রির। আজকে এখানেই রাখলাম। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।